এইমাত্র আমার শাশুড়ির ফোন এসেছে, যিনি আমাকে বলছিলেন যে মুকেশ কাল নিজেই তোমার কাছে পৌঁছে যাবে। সে শহরে চাকরি পেয়েছে। আমি এই কথা শুনে একটু চিন্তিত হয়েছিলাম, কারণ আমি একটি ছোট্ট ফ্ল্যাটে একা থাকি, আর আমার স্বামী অন্য দেশে চলে গিয়েছিল। আমি শহরে থাকতে চাইনি, কারণ আমি গ্রাম থেকে এসেছি। আগে সৌরভের চাকরি ছিল শহরে। আমাদের বিয়ে হওয়ার সাথে সাথে সে আমাকেও শহরে নিয়ে এসেছিল, কিন্তু তখন তার কোম্পানির লোকজন তাকে অন্য দেশে পাঠায়। আমি তাকে অনেক বলেছিলাম আমাকে গ্রামে ফেরত পাঠাতে। আমি আমার শ্বশুরবাড়ির সাথে থাকব, কিন্তু সে বলল, না, তুমি আমার এই ফ্ল্যাটেই থাকবে। গত 3 মাস আমি ফ্ল্যাটে একা থাকি। এখন আমার আশেপাশের লোকজনের সাথে আমার বেশ পরিচিতি হয়ে গিয়েছিল, আমার মনও বসে গিয়েছিল। কিন্তু আমার দেওরের আগমনের কথা শুনে আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। আমার স্বামী এখানে থাকলে আমি চিন্তিত হতাম না, কিন্তু আমার দেওরের আমার সাথে এখানে একা থাকা আমার ঠিক মনে হচ্ছিল না। কিন্তু আমি আমার শাশুড়িকে বারণও করতে পারিনি। রাতে সৌরভ ফোন করলে আমি ওকে আমার শাশুড়ির কথা বললাম। উনি বললেন, এ তো ভালো কথা, ভাই থাকলে আমিও তোমাকে নিয়ে চিন্তা করব না। আমি বললাম, সৌরভ, কিন্তু আমি একা একা তার সঙ্গে এই বাড়িতে থাকবো কি করে? আমার কথা শুনে সে খুব রেগে গেল এবং বলল, কি বলতে চাইছো তুমি? সে আমার ভাই, তার থেকে তোমার কি বিপদ হতে পারে? সে যে রাগ ও কঠিন কথা বলে, সে আমাকে বকেছিল। আমি আর কিচ্ছু বলতে পারলাম না। ফোন কেটে দিয়ে আমি শুয়ে পড়লাম। ঘুম আসছিল না। আমি সারাক্ষণ রেগে যাচ্ছিলাম। মুকেশ আমার বাড়িতে আসা এবং এখানে থাকা আমার সহ্য হচ্ছিল না। মন করছিল আমি আমার শাশুড়ি মাকে ফোন করি এবং তাকে সাফ জানিয়ে দিই যে মুকেশের এখানে থাকার দরকার নেই। শহরে হোটেল আছে, সে যে কোনো হোটেলে থাকতে পারে। কিন্তু আমি এটা বলতে পারিনি। আমার লালন পালন এমন হয়নি। বড়দের সাথে এমন অভদ্রভাবে কথা বলা, যদিও আমি ভিতরে খুব রাগ করছিলাম। আমি মুকেশকে শুরু থেকে পছন্দ করতাম না। আমার মা আমার বিয়ে ছেলেবেলা ঠিক করে দিয়েছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু বিনীতার ছেলে সৌরভের সাথে। আমি তাকে খুব একটা চিনতাম না, কিন্তু যখনই আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হতো বা আমার মায়ের বন্ধুর বাড়ি যখনই কোনো অনুষ্ঠান হতো, তখন সবাই জড়ো হতো এবং আমি সৌরভের সাথে দেখা করতাম। সে খুব শান্ত মানুষ ছিল, কিন্তু মুকেশ ছিল ঠিক উল্টো, বেশি কথা বলা এবং লোফার টাইপের ছেলে। মেয়েদের সাথে হাসি খুশি কথা বলা, তাদের আশেপাশে ঘোরাঘুরি করা এবং অনেক ঠাট্টা করা তার অভ্যাস ছিল। গ্রামের মেয়েদের কাছ থেকে তার সম্পর্কে যে কথা শুনেছি, তার উপর ভিত্তি করে আমি তাকে চোখ ভরে দেখতেও পছন্দ করতাম না। আমরা যখন ছোট থেকে বড় হলাম এবং পড়াশোনা শেষ, আমাদের বাবা মা মিলে আমাকে আর সৌরভকে বিয়ে দিয়ে দিল। আমাদের বিয়ের খুব বেশি সময় হয়নি। আমাদের বিয়ের মাত্র 4 মাস হয়েছে। সৌরভের একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগছিল। সৌরভ বিয়ের প্রথম রাতেও আমাকে স্পর্শ করেনি। সে বলল, ছোটবেলা থেকেই আমাদের বিয়ে ঠিক হয়ে গেলেও আমরা একে অপরকে ভালোভাবে চিনতে পারিনি। আমি চাই আগে একে অপরকে চিনতে এবং বুঝতে। ঠিক আছে, তবেই আমরা একটি সম্পর্ক শুরু করব। আমি অবাক হলাম, তবুও আমি সৌরভের কথায় রাজি হয়ে গেলাম। সৌরভ আমাকে বিয়ে করার 15 দিন পর আমাকে শহরে নিয়ে এসেছিল, আর এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। তারপর 15 দিন আমরা শহরে থাকতে পেরেছি। তখনই কোম্পানির পক্ষ থেকে সৌরভকে বিদেশ যেতে হয়েছিল এবং এখন সৌরভ 3 মাস বিদেশে ছিল এবং আমি এখানে ফ্ল্যাটে একা থাকতাম। আর আজকে খবরটা আমাকে ভেতরে ভেতরে অস্থির করে তুলছিল। আমার দেওর মুকেশের
আমার বাড়িতে আসা, তার সাথে একই বাড়িতে থাকা এবং চাকরি পাওয়া মানে হলো যে সে এখানে অনেক মাস থাকবে। হতে পারে চাকরি কনফার্ম হলে তাহলে এখানেই থাকবে চিরকাল। আর সৌরভ তো 6 মাসের আগে আসবে না। ভাবতে ভাবতে আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছিলাম। পরের দিন আমি তার পছন্দের খাবার তৈরি করেছিলাম, কারণ আমার শাশুড়ি বিশেষভাবে বলেছিলেন যে মুকেশ রাজমা ভাত, বুন্দি রায়তা এবং কড়াই পনির পছন্দ করে, তাই তার পছন্দের খাবার রান্না করো। 7টায় আমার ঘরের বেল বেজে উঠল। আমি জানতাম এটা মুকেশই হবে। আমি দরজা খুলতেই সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে নিঃসংকোচে ব্যাগ নিয়ে ভেতরে এসে বলল, ওহ, এই বাসযাত্রা আমাকেও ক্লান্ত করে দিয়েছে। এখন আমি 2 দিন ভালো করে ঘুমাবো। তারপর আমাকে জিজ্ঞেস করলো, বৌদি, আমার রুম কোনটা? আমার এই ফ্ল্যাটে মাত্র 2টি রুম ছিল। আমি অন্য রুমের দিকে ইশারা করলাম। এর মধ্যে তেমন আসবাবপত্র নেই। সে রুমের দিকে তাকিয়ে বলতে লাগলেন যে আমি এখানে থাকতে পারবো না। এমন করো, তুমি এখানে ঘুমাও, আমি শুধু বিছানায় ঘুমাই। এই বলে সে খুব আরাম করে আমার রুমে চলে গেল। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তখন আমি তর্ক করার মুডে ছিলাম না। সে কি ভাববে যে আমি আসার সাথে সাথে বৌদি আমার সাথে ঝগড়া করা শুরু করে দিল। সে আমার থেকে মাত্র 1 বছরের ছোট ছিল, কিন্তু ওর উঁচু লম্বা কাঁধের জন্য ওকে আমার চেয়ে বড় মনে হতো। আমি খাবার গরম করতে লাগলাম। ততক্ষণে ওর স্নান করে রেডি হয়ে এলো ওর টেবিলে। এত পছন্দের খাবার রাখা দেখে সে খুশি হয়ে গেল। বলতে লাগলো, তোমার হাতে তো খুব স্বাদ। আচ্ছা, আমি প্রথমবার তোমার হাতের খাবার খাচ্ছি, কারণ তুমি বিয়ের পরপরই শহরে এসেছিলে। এই কথা বলার পর সে বলতে লাগলো, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, এসো দেখাই। কোনো দ্বিধা ছাড়াই সে আমার হাত ধরে রুমে নিয়ে গেল। আমি রেগে বললাম, আমার হাত ছাড়ো। সে বলল, আগে তোমাকে গিফট দেখাতে দাও। তারপর সে আমাকে একটা অভিনব স্যুট দিল। এটা তোমার জন্য। আমি তার হাত থেকে স্যুটটা নিয়ে রাখলাম, কিন্তু সে যেমন ছেলে ছিল আমি তাই ভেবে নিয়েছিলাম যে ওর থেকে দূরত্ব বজায় রাখা উচিত। কিন্তু আমি জানতাম না যে আমি আমার জীবনকে কি নরকে ফেলে দিয়েছিলাম। রাতে মুকেশ রুমে ঘুমিয়েছিল এবং আমাকে ড্রয়িং রুমের সোফায় শুতে হয়েছিল। আমি ভেবেছিলাম যে পরের দিন আমি তাকে বলবো যে আমি আমার রুমে অভ্যস্ত। যদি তার অসুবিধা হয় তবে সে সোফা হলে সরিয়ে দিয়ে ড্রয়িং রুমটিকে থাকার ঘর বানিয়ে নিক। আমি জানি না কতক্ষণ সে এখানে থাকবে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন বেরিয়ে এলাম সে চলে গেছে। কিন্তু বিকেলে সে খুব খুশি হয়ে ঘরে ঢুকে বলল, আমার চাকরি নিশ্চিত হয়ে গেছে, আমি কাল থেকে জয়েন করব। এই বলে সে খুব লোফার স্টাইলে সোফায় বসে পড়ল এবং তার সামনে টেবিলে পা রেখে বলল, আমি খুব ক্লান্ত, আমাকে 1 কাপ চা বানিয়ে দাও। আমি তার বৌদি ছিলাম। আমি তার জন্য চা বানিয়ে দিলাম আর তাকে বললাম, আমি আমার রুমে অভ্যস্ত, তাই তুমি ড্রয়িং রুমকে তোমার রুম বানিয়ে নাও। কিন্তু আমি জানতাম না যে সে আমার কথার এমন উত্তর দিতে পারে। সে বলল, তুমি চাইলে আমরা একই ঘরে মানিয়ে নিয়ে থাকতে পারি। এটা শুনে আমার মনটা ঘুরপাক খাচ্ছিল। আমি তার দিকে রাগ করে তাকালাম। তারপর সে হাসতে লাগলো এবং বলল, আমি মজা করছিলাম। আমি উঠে রান্নাঘরে যেতে লাগলাম। সে আমাকে বলল, যাই হোক, তুমি রেগে গেলে খুব সুন্দর লাগে সত্যি। যখন রাগের কারণে তোমার গাল নাক লাল হয়ে যায় তখন মনে হয় তোমাকে। কথোপকথন অসম্পূর্ণ রেখে সে দুষ্টুমি করে হাসতে লাগলো। আমি জানতাম সে কি ধরনের কথা বলতে অভ্যস্ত। এমনকি তার এইভাবে কথা বলে অন্য লোকে বিরক্ত হয়ে উঠলেও সে থামবে না। আমি ডিনারে রান্না করছিলাম, সে হলে বসে টিভি দেখছিল।
কিন্তু সে যে ধরনের একটি ইংরেজি সিনেমা দেখছিল, আমি রান্নাঘরের ভেতর থেকে তার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল তার নির্লজ্জতার জন্য তাকে কড়া কড়া দুটো কথা শুনিয়ে দিই যে তার ভদ্রতা নেই। তার বৌদি বাড়িতে উপস্থিত, কিন্তু আমি চুপ করে রইলাম, কিছু বলতে পারলাম না। রাতের খাবার তৈরি করে আমি আমার রুমে চলে গেলাম। রুমের অবস্থা দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। মনে হলো নিজের মাথায় থাপড়াই। তার জামা কাপড় সারা ঘরে ছড়িয়ে আছে, কোথাও তোয়ালে এবং কোথাও জুতো। আমি যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করতাম, সে খুব নোংরা লোক ছিল। আমি তার সব কাপড় তুলে ধোয়ার জন্য মেশিনে রেখেছিলাম এবং তার ব্যাগটি বন্ধ করে বাইরের হলে রেখে দিলাম। পরের দিন সে রুমে বিছানা নিয়ে আসে। পরের দিন মুকেশ বাড়িতে আসার আগেই আমি খাবার রান্না করে রুমে গিয়ে রুমের দরজায় তালা দিয়ে দিয়েছিলাম যে সে যখন খাবে এবং ঘুমাতে যাবে তখনই আমি ঘর থেকে বেরিয়ে আসব। আমি যত কম তার মুখোমুখি হব সেটাই সব থেকে ভালো হবে। হ্যাঁ, কারণ সে ছিল 1 নম্বর অসভ্য ব্যক্তি। কিন্তু আমি অবাক হয়েছিলাম যখন সে আমার দরজায় কড়া নাড়তে শুরু করলো। আমি যখন দরজা খুললাম তখন সে বলতে শুরু করলো, দয়া করে খাবার দিন টেবিলে, আমি অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত এবং তুমি এমন একজন যে বাইরে একজন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত লোক বসে আছে তার কোনো খবর রাখো না। আমি বললাম, সব কিছু প্রস্তুত, তুমি এটি প্লেটে নিয়ে খাও, তুমি নিজেও করতে পারো। আমার কথা শুনে সে নাতে মাথা নেড়ে বলল, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু এই বলে সে আবার হাসতে লাগলো। তার এই হাসিটা আমার কাছে বিষাক্ত মনে হলো। তারপর সে আমার একটু কাছে এসে বলল, আমি এসব করতে অভ্যস্ত নই, তাই কষ্ট পাবো, কিন্তু এইসব তোমাকেই করতে হবে। চলো তাড়াতাড়ি এসে খাবার পরিবেশন করো, আমার খুব ক্ষুধা লেগেছে। আমি রাগ করে ওর দিকে তাকালাম আর রান্নাঘরে গিয়ে খাবার গরম করে টেবিলে রাখলাম। তার সামনে বসে আমার খেতে ইচ্ছে করছে না, তাই আমি আমার প্লেট তৈরি করলাম এবং আমার ঘরে যেতে শুরু করলাম। সে তখন বলতে শুরু করলো, কি ব্যাপার, এখানে আমার সামনে বসে খাবার খাও, আমি তোমাকে খেয়ে ফেলবো নাকি? এমনিতেও আমি নিরামিষী, তাই তোমার নিরাপদ বোধ করা উচিত যে আমি তোমাকে খাবো না। এই বলে সে হেসে ফেটে পড়ল এবং বলল, তুমি আমার বৌদি, কিন্তু তুমি আমার সাথে কথাও বলো না, কিছুই বলো না। আমি খুব বিরক্ত হয়ে গেছি। আমার তো মনে হয় ভাইয়া এই জন্যই অন্য দেশে পালিয়ে গেছে, কারণ তুমি নিশ্চয়ই তার সাথে এমন আচরণ করছো, সেজন্য সে তার জীবন বাঁচিয়ে তোমার কাছ থেকে দূরে চলে গেছে। তার কাছ থেকে এমন কথা শুনে আমি ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। আমি বললাম, তোমার নিজের কাজে মন দিলে ভালো হয়, তুমি খাও। আমি কোথায় বসে আছি, আমি কি করি কি না করি, এতে তোমার কিছু যায় আসে না। আমাকে রাগ করে কথা বলতে দেখে সে হাসতে লাগলো, আবার বলল, ওভাবে কথা বলো না, আমি তো তোমাকে আগেও বলেছি যে তুমি রেগে গেলে ভালো দেখাতে শুরু করো। সৌরভের বদলে আমি যদি তোমার সাথে থাকতাম তাহলে। ওর কথা শুনে আমার গায়ে যেন আগুন জ্বলে উঠল। আমি বললাম, এইভাবে কথা বলতে গিয়ে তোমার কি লজ্জা লাগে না? তুমি একটা বিরক্তকর ছেলে। সে বলল, কিসের লজ্জা? তুমি জানো কি দেওর বৌদির মধ্যে কি ধরনের কথা হয়? কিন্তু তুমি তো কিরকম একটা বোরিং টাইপের মেয়ে। আমার সঙ্গে কিছুটা সময় কাটাও, তাহলে তুমিও বুঝবে জীবনটা কত সুন্দর। এটাই বলে সে তার মুখে একের পর এক রুটির টুকরো ঢোকাতে লাগলো। আমি অবাক হয়ে তার দিকে তাকাতে লাগলাম। আমি বললাম, আমি সৌরভের সাথে কথা বলবো, সে তোমাকে শেখাবে তোমার বৌদির সাথে কিভাবে কথা বলতে হয়। আমি ভাবলাম এই বিষয়ে সে তার আচরণকে কিছুটা মানিয়ে নেবে, কিন্তু
তা হলো না। সে যেন কিছুতেই পরোয়া করে না। আমি সৌরভকে ফোনে মুকেশের সব কথা বলেছিলাম, কিন্তু সৌরভও একজন অদ্ভুত মানুষ ছিল। সে বলতে লাগলো, তোমার ভাবনায় ভুল হচ্ছে, সে এমন নয়। জানি না কেন তার ভাইয়ের উপর এত আস্থা ছিল। একদিন সন্ধ্যায় মুকেশ যখন অফিস থেকে বাড়ি এলো, তখন সে বলল, শোনো, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে মাথা ব্যথায়। এমনটা করো, আমার মাথায় হালকা মালিশ করো, তারপরে আমি খাবার খাবো। ওর কথায় আমি রেগে গিয়েছিলাম। উনি এমন কৃতিত্বের সাথে কথা বলতেন যেন উনি আমার স্বামী আর আমি ওর স্ত্রী। আজ পর্যন্ত আমাকে কখনো সে বৌদি বলে ডাকেনি। আমি তাকে বলেছিলাম পেইন কিলার খেতে এবং কিছুক্ষণ পর খাবার খেতে, যখন মাথা ব্যথা বন্ধ হয়ে যায়। কিন্তু সেও অনড় হয়ে বলল, না, তুমি শুধু আমার মাথায় মালিশ করবে, তবেই আমার মাথা ব্যথা সেরে যাবে, তবেই আমি খাবার খাবো, না হলে আমি ক্ষুধার্ত ঘুমাবো। আমি বাধ্য হয়ে তার রুমে গিয়ে তেলের বোতল দিয়ে তার মাথায় হালকা করে মালিশ করতে লাগলাম। সে বিছানায় শুয়েছিল আর আমি ওপাশে বসে ওর মাথায় মালিশ করছিলাম। ও আমার দিকে তাকিয়ে আছে। এক দুবার আমার চোখ ওর সাথে মিলে গেলে ওর চোখ দুষ্টুমিতে ভরে গেল। ওর আমার দিকে এভাবে তাকিয়ে থাকা দেখে আমি রেগে যেতে লাগলাম। আমি ওকে বললাম, আরাম করে ম্যাসেজ করাও আর তোমার চোখ নামিয়ে রাখো। আমার দিকে এভাবে তাকিয়ে থেকে কি দেখছো? আমি যা বললাম শুনে সে জোরে হেসে বলল, আমি দেখছি তুমি কত নিষ্পাপ আর কিউট। তোমাকে দেখলেই আমার মন আমাকে কন্ট্রোল করতে পারে না। আমি রাগ করে তেলের বোতলটা ওখানে রেখে রুম ছেড়ে চলে যেতে লাগলাম। পেছন থেকে ওর হাসি শুনতে পেলাম। হাসতে হাসতে বলতে লাগলো, আরে আমি তো মজা করছিলাম, তুমি রেগে গেলে? মেসেজ করো, আমি সত্যিই খুব মজা পাচ্ছিলাম। আমি তার কথা না শুনে রুম থেকে বেরিয়ে এলাম। দরজা বন্ধ করার আগে বললাম, টেবিলে খাবার রাখা হয়েছে, খেয়ে নাও, আমি ঘুমোতে যাচ্ছি। আমি আমার রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। যদিও আমার কান বাইরের দিকে ছিল। আমি জানি না সে খাবার খাবে নাকি, এভাবে ক্ষুধার্ত হয়ে ঘুমাতে যাবে। আমি তাকে অনেক ঘৃণা করি, কিন্তু আমার ইচ্ছা ছিল না যে সে ক্ষুধার্ত ঘুমাবে। তাই আমার কান বাইরের দিকে ছিল। প্রায় আধ ঘন্টা পরে আমি বাইরে পাত্রের আওয়াজ শুনতে শুরু করি এবং আমার হৃদয় আরামে ঘুমিয়ে পড়ে। রাতের কটা বাজে আমি জানি না। আমি কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম এবং এই শব্দের কারণে আমি চোখ খুললাম। আমার মনে হলো আমার ঘরের বারান্দায় কেউ উপস্থিত রয়েছে। আমি স্পষ্ট কারুর হাঁটার শব্দ অনুভব করলাম। কেউ হেঁটে যাচ্ছিল। আতঙ্কে উঠে পড়লাম। কাঁপতে কাঁপতে পর্দা সরিয়ে দেখলাম দুজন লোক সেখানে উপস্থিত। তাদের দুজনের হাতেই পিস্তল। আমার মন ভীত হয়ে গেল। অর্থাৎ আমাদের ঘরে চোর ঢুকেছে। চোরেরা আমার রুমের বারান্দায় ছিল আর আমার বারান্দার দরজাটা আমার রুম থেকে খোলে, আর চোরেরা রুমের দরজার ঠিক সামনে দাঁড়িয়েছিল। তারা কিছুক্ষণের মধ্যেই আমার দরজা খুলে ভেতরে আসতে পারত। দরজার গেটের ভেতর থেকে লক করা ছিল নাকি খোলা ছিল তা আমার মনে নেই, এবং দরজা চেক করা পর্যন্ত সময়ও আমার ছিল না। যদি আমি দরজায় পৌঁছতাম, ততক্ষণে সেই চোরেরা ভেতরে এসে আমাকে ধরে ফেলতে পারত। আমি সবচেয়ে ভালো ভেবেছিলাম যে আমি তাড়াতাড়ি ঘরের দরজা খুলে বাইরে দৌড়ে যাই। ঘর থেকে বের হওয়ার আগে আমি ঘর বাইরে থেকে তালা দিয়েছিলাম, কিন্তু এইটা আমার একটা ভুল বোঝাবুঝি ছিল। কারণ আমার ঘরে একটা জানালা ছিল, আর সেই জানলাটা ভেতর থেকে খুললেই ঘরের ছিটকিনিটা বাইরে থেকে সহজে খোলা যায়। আমি হড়িবড়িয়ে মুকেশের ঘরের দরজায় টোকা দিতে লাগলাম। সেও গভীর ঘুম থেকে জেগে উঠল আর
চোখ খুলে আমার দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকাতে লাগলো। আমার চেহারার খারাপ অবস্থা দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি সাথে সাথে তাকে ঠেলে দিয়ে ওর রুমে আসলাম আর ওর রুমের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম আর খিল লাগিয়ে দিলাম। ও এই দেখে খুব অবাক হলো। আমার অবস্থা ভালো ছিল না। ভয়ে আমি কিছু বলতে পারছিলাম না। অনেক কষ্টে বললাম, আমার রুমে চোর। আমার কথা এই পর্যন্ত পৌঁছেছিল, তখনই রুমের দরজায় টোকা পড়ল। এটা শুনে তো আমার যেটুকু সাহস ছিল তাও হারিয়ে গেল। মুকেশও তার ঘরে ঠক ঠক শব্দ শুনে ভয় পেয়ে গেছিল। কিন্তু আমার অবস্থা এমন ছিল যে আমার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমি ভয়ে জানি না কি হয়েছিল। আমি ভয়ে ওকে বুকে জড়িয়ে ধরলাম আর আমার 2 হাত দিয়ে ওর কোমরটা চেপে ধরলাম। আমি বললাম, বাইরে চোর আছে। এই লোকগুলো আমার রুমে ছিল। আমি ভয়ে ভয়ে বোধ করছিলাম হয়তো মরে যাব। আমি কি ভুল করছিলাম তখন তা কিছুই বুঝতে পারছিলাম না। আমি মুকেশের কোমর শক্ত করে ধরেছিলাম এবং আমি তার বুকের উপর ভয়ে কাঁপছিলাম। সম্ভবত আমি খুব ভয় পেয়েছিলাম। আবার শুরু হয়েছিল ঠক ঠক। যে বাইরে ছিল সে বলতে শুরু করলো, দরজা খোলো। আমি মুকেশকে বললাম, দরজা খুলো না, এ আমাদের দুজনকেই মেরে ফেলবে। আমি তার হাতে বন্দুক দেখেছি। আমি তাকে বুকে জড়িয়ে এই সব বলছিলাম। সে বলতে শুরু করলো, তুমি চিন্তা করো না, ওই লোকেরা ভেতরে আসতে পারবে না, দরজা বন্ধ। সে আমাকে তার থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি ভয়ে তার বুকেই রয়েছিলাম। সে আমাকে তার পাশের বিছানায় নিয়ে আসে। তারপর আমাকে বিছানায় বসিয়ে দিয়ে সে নিজেই আমার পাশে বসে বলল, ভয় পেও না, আমি আছি। দরজায় আবার টোকা পড়ল। এবার খুব জোর কণ্ঠে একজন বলল, দরজাটা খোলো, না হলে দরজা ভেঙে ফেলবো। এটা শুনে আমি ওর হাত দুটো আমার 2 হাতে ধরলাম। হয়তো আমাদের ভাগ্যটাই খারাপ যে দুজনেরই আমাদের কাছে একটি ফোনও ছিল না। আমি বিপদ দেখে পালিয়ে যাওয়ার সময় আমার ফোনটি আমার ঘরে রেখে দিয়েছিলাম এবং মুকেশ তার ফোনটি বাইরের হলে চার্জে রেখেছিল। কারণ মুকেশের ঘরে একটি বোর্ড ছিল, কিন্তু সেখানে ফোন রাখার জায়গা ছিল না। তাই ঘুমানোর আগে মুকেশ ফোন হলেই চার্জে রেখে দিত। আমি বললাম, তুমি বাইরে যাবে না। সে বলতে লাগলো, এরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমার হাত ছেড়ে দাও। এই বলে সে আমার হাত থেকে তার হাতটা ছাড়িয়ে নিল। ড্রয়ার থেকে একটা পিস্তল বের করলো আর সেটা দেখে আমার দম বন্ধ হয়ে গেল। আমার মনে ভয় হলো, সে হয়তো ওদের দলে ভিড়ে যাবে, তারা ওকে গুলি করতে পারে। সাথে সাথে উঠে আমি মুকেশের কাছে এলাম। আমি বললাম, তুমি কি করছো? সে বলল, আমি একজন ভীরু মানুষ নাকি? আমি ভালো করেই জানি কিভাবে তাদের মুখ ভাঙতে হয়। শুধু ঘর থেকে বের হবে না। আমি কান্নাকাটি করতে লাগলাম এবং তাকে বললাম, ভগবানের দোহাই, কোথাও যেও না, পাছে তোমাকে মেরে ফেলবে। সে বলতে লাগলো, চিন্তা করো না, আমরা এখানে রুমে বসে থাকলেও ওরা ঘরের দরজা খুলে দেবে। অবশ্যই দরজা খুলে ভেতরে আসবে, তাই আমাদেরকে সাহসী হতে হবে। আমি যুদ্ধের পাশাপাশি গুলি করতেও জানি। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি রুমের দরজা বন্ধ করে দিলাম। তারপর শুনলাম তর্কের আওয়াজ এবং বাইরে থেকে চিৎকারের আওয়াজ শুনলাম। আমার হৃদয় কেঁপে উঠছিল ভয়ের কারণে। মনে হচ্ছিল যেন তারা নিজেদের মধ্যে মারামারি করছে এবং আমার হৃৎপিণ্ড যেন অবারিত ঘোড়ার মতো ছুটছে। আমার ঠোঁট সাদা হয়ে গেছে, আমার গায়ের রং ম্লান হয়ে গিয়েছিল। আমি 2 হাত বন্ধ করে বিছানায় বসেছিলাম। ভয়ে ভয়ে কাঁপতে লাগলাম। মুকেশের কিছু হলে ওরা আমার সাথে কি করবে কি জানি।
ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। আর তখন গুলির আওয়াজ শুনলাম। কখন কেমন করে জানি না, কিন্তু আমি চেতনার জগতে অচেতন হয়ে গিয়েছিলাম। ভয়ে হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পাখির ডাকে আমার চোখ খুলল। হঠাৎ আমি উঠে বসে দেখি আমি মুকেশের বিছানায় শুয়ে আছি। আমার চুলও বিক্ষিপ্ত, কিন্তু আমি একাই ছিলাম তার ঘরে। একসময় বুঝতে পারলাম না কিভাবে আমি ওর রুমে এলাম, কিন্তু তারপর আমার রাতের ঘটনা মনে পড়তে লাগলো। আর মনে পড়তেই আমি চমকে উঠলাম। আমি নিজেও জানতাম না বাইরে কি হয়েছিল। আমি তাড়াতাড়ি ওর রুম থেকে বেরিয়ে এলাম। দেখলাম মুকেশ সোফায় বসে সিগারেট খাচ্ছে, আর বাহুতে একটা ব্যান্ডেজ বাঁধা, মাথায়ও একটা ক্ষতের চিহ্ন ছিল। এটা দেখে আমি তার কাছে এসে বললাম, তুমি এখানে? আর ওই লোকগুলো? মুকেশ বলতে শুরু করলো, তারা পুলিশের হাতে ধরা পড়েছে, তারা পুলিশ হেফাজতে আছে। এই বলে সে আমার থেকে অন্যদিকে তাকাতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাহুতে কি হয়েছে? সে বলল, মারামারির সময় ওরা মুকেশ আর সৌরভ দুজনেই অবাক হয়ে গেল। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমি আমার পার্স থেকে রিপোর্টটা বের করে দুজনের মুখে ছুঁড়ে দিলাম। সৌরভ বলল, তুমি কি করছো? তোমার লজ্জা করে না? মুকেশের কথা আরও তীক্ষ্ণ ছিল। সে বলেছিল যে সে আমার স্ত্রী, তাই আমি আমার কোনো কাজে লজ্জিত নই। এটা আলাদা কথা যে আমি যখন রানীর সাথে বিয়ে করেছিলাম তখন আমার হৃদয়ে কিছুই ছিল না রানীর জন্য, কিন্তু এখন আমি রানীকে ভালোবাসতে শুরু করেছি। ওকে ছাড়া বাঁচার কথা ভাবতেও পারি না। এই বলে আমার হাত ধরে বাড়ি থেকে বের করে দিল। আমি বললাম, হাত ছাড়ো, আমিও চাই না তোমার সাথে থাকতে। তুমি আমাকে ছলনা করে বিয়ে করেছিলে এবং তারপর আমার অজ্ঞানতার সুযোগ নিয়েছিলে। কিন্তু মুকেশ আমার কথা না শুনে আমাকে গ্রামে নিয়ে যায়। মুকেশ নিজেই আমার শাশুড়িকে নিয়ে গিয়ে আমার বাবা মাকে পুরো সত্যটা খুলে বলে। পুরো সত্যটা জেনে সবাই অবাক। সবাই সৌরভ আর মুকেশকে খারাপ বলছিল। আমার শাশুড়ি সৌরভের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। সৌরভও গ্রামে আসেনি। সে তার ফ্ল্যাটেই থাকতো আর সেখানেই কোনো চাকরি করত। মুকেশ আমার খুব যত্ন নিত, আমার সব কিছুর যত্ন নিত, কিন্তু আমি তার সাথে সরাসরি কথাও বলতাম না। সে আমার কোনো কথায় কিছু মনে করত না। সে আমার যত্ন নিতে থাকে। কিন্তু 6 মাস পরে আমি সন্তান প্রসব করি, একটি মৃত শিশু। শিশুটি সময়ের আগেই জন্মগ্রহণ করেছিল, তাই সে বেঁচে ছিল না। যখন থেকে আমি শহর থেকে গ্রামে এসেছি আমি খুব চিন্তিত ছিলাম। ঠিকমতো খেতেও পারিনি এবং আমি খুব হতাশ ছিলাম। এই কারণে হতে পারে আমি সময়ের আগেই সন্তানের জন্ম দিয়েছিলাম। আমার স্বাস্থ্যের অবনতি হওয়ার সাথে সাথে মুকেশ আমাকে শহরের অন্যতম সেরা হাসপাতালে নিয়ে আসে। আমার অবস্থা আরও ভালো ছিল না। যখন আমার অবস্থা একটু ভালো হলো, মুকেশ আমার সামনে ডিএনএ রিপোর্ট দিল, যা প্রমাণ করলো যে এই শিশুটি তার নয়। সে বলল, যে রাতে ওই ডাকাতরা এসেছিল তারা আমাকে বাহুতে গুলি করে এবং পিস্তল দিয়ে মাথায় আঘাত করে এবং আমি অজ্ঞান হয়ে যাই। তারপর কি হলো জানি না, কিন্তু যখন জ্ঞান ফিরল তখন দুজনেই ঘর থেকে বের হয়ে গেছিল। রুমের দরজা ভাঙা ছিল। রুমে ঢুকে তোমার অবস্থা দেখে বুঝলাম তারা অন্যায় করেছে তোমার সাথে। তুমি খুব খারাপ অবস্থায় বিছানায় শুয়েছিলে। আমি তোমার জামা কাপড় ঠিক করে দিয়েছিলাম। তোমার রিপোর্ট দেখে আমার মনে হয়েছিল যে আমি তোমাকে মেনে নেব। এটাই আমার তখন ঠিক মনে হয়েছিল, কারণ এতে তোমার কোনো দোষ ছিল না। যা ঘটেছিল তা দুর্ঘটনা। আমি পাথরের মতো চোখ নিয়ে কখনো তার দিকে তাকিয়েছিলাম এবং কখনো সেই রিপোর্টের দিকে। আমি বুঝতে পারিনি যে আমি চিৎকার করে কাঁদবো নাকি আমাকে
মুকেশের রূপে একজন ভালো স্বামী দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। আমার চোখ দিয়ে জল পড়তে দেখে মুকেশ আমার কাছে এলো। সে তার হাত দিয়ে আমার চোখের জল মুছে দিল এবং আমার মাথাটা তার কাঁধে রাখল। মুকেশের স্পর্শ পাওয়া মাত্রই আমি যন্ত্রণায় আরও কাঁদতে লাগলাম। আমি বললাম, মুকেশ, আমি দুঃখিত। আমি তোমাকে খুব নিচু মানুষ ভেবেছিলাম, কিন্তু তোমার মতো মহান মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। আমার কারণে তুমি আজ পর্যন্ত অনেক কষ্ট পেয়েছ। আমাকে ক্ষমা করে দাও মুকেশ। আস্তে আস্তে আমার পিঠে আদর করে বলল, মাপ চাওয়ার দরকার নেই। আমি কখনো তোমার সম্পর্কে ভুল ভাবিনি। আমি জানতাম আমার সাথে তোমার আচরণ স্বাভাবিক। তোমার সাথে যা হয়েছে তা কোনো মেয়েই সহ্য করতে পারবে না। আমি শান্তিতে চোখ বন্ধ করেছিলাম। আমার মনে মুকেশের জন্য অনেক ভালোবাসা ছিল। বাড়িতে আসার পর মুকেশ আমার খুব যত্ন নেয়। ধীরে ধীরে আমার স্বাস্থ্য ভালো হতে থাকে। তারপর আমি খুশি হয়ে মুকেশকে বলেছিলাম যে আমি তাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি। আমরা দুজনেই একে অপরের এত ভালোবাসি যে লোকেরা আমাদের ভালোবাসার উদাহরণ দেয়। আমি মুকেশের সাথে খুব খুশি এবং সুখী জীবনযাপন করছি।